শেষ পর্যন্ত ধরা পড়ল নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশা বাড়ি থেকে বেরিয়ে গেছে। যেই না বাড়ি থেকে বেরিয়েছে সবাই মিলে নিশার ওপরে নজর রাখতে শুরু করেছে। আর এর মধ্যেই তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে উজি, দিদি যদি এবার ধরা পড়ে যায় দিদিকে আর বাঁচানো সম্ভব নয়, কারণ দিদি যেটা শুরু করেছে সেটা অন্যায়। এই রকমভাবে বাড়াবাড়িটা না করলেও পারতো। এনারা যেভাবে শুরু করেছে খোঁজাখুঁজি, ঠিক দিদিকে এবারে ধরে ফেলবে। কিন্তু দিদি যে কেন সেটা বুঝতে পারছে না, আমার মাথায় ঢুকছে না। তার মধ্যেই পুলিশের সাথে যোগাযোগ করেছে, সব রকম সিকিউরিটির ব্যবস্থা করেছে কাকুমণিরা। কাকুমণির কাছে একটা ফোন আসে। ফোনটা শোনার পর অফিসারের প্রতি খুব রাগ দিয়ে বলে, এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। আপনারা এরকমভাবে যদি অবহেলা করতে থাকেন তাহলে আমি আমার ভাইপোকে খুঁজে পাবো কি করে? অন্তত আপনি কিছু একটা ব্যবস্থা করুন বলেই ফোনটা কেটে দেয়। আড়াল থেকে উজি শুনতে থাকে। দুর্জয় বলে, কি হয়েছে? কাকুমণি বলে, ওই যে যারা অপরাধী কিডন্যাপাররা এমনভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে তাদেরকে ট্রেস করা অসম্ভব। পুলিশ বলছে সেরকম সাইবার এক্সপার্ট নাকি আমাদের দেশে এখনও পর্যন্ত নেই। বুঝতে পারছি না কি করে আমরা আসল অপরাধীকে ধরব। তবে তারা হাল ছাড়েনি, আরও উন্নত প্রযুক্তি ব্যবস্থা আনার চেষ্টা করছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরবই ধরব। এসব শোনার পরে উজি তো আরও বেশি ভয় পেয়ে যায়। উজি ঘরে গিয়ে ডাস্টবিনটা চেক করে দেখে তার মধ্যে রয়েছে অসংখ্য নষ্ট সিম। আর সেটা দেখে উজি বুঝতে পেরে গেছে এইসব কাজ দিদির ছাড়া অন্য কারোর হতেই পারে না। নিশা যে কাজটা করেছে সেটা অন্যায়। এরকমভাবে নিশা পালিয়ে গেল। উজি কী করবে বুঝতে পারছে না। ভানুর ওপরে নজর রেখে দিয়েছে অলরেডি দুটো ছেলে। ভানু তখন লুকিয়ে লুকিয়ে নিশাকে ফোন করে বলে, দেখ না, আমার ওপরে নজর রেখে দিয়েছে। কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। খুবই নার্ভাস লাগছে রে, কি করব নিশা? নিশা তখন বলে, শোন, তুই কিন্তু বাড়ি থেকে এখন বেরোবি না। মাঝে মধ্যে জানলায় বারান্দায় আসবি, হাই তুলবি, মনে হচ্ছে যেন তুই কত খেয়ে দিয়ে একটা রিল্যাক্স করছিস, বুঝেছিস? বাকিটা আমি সামলে নেব। আমি এখন ওদেরকে ফোন করব কিডন্যাপার হয়ে। তখনই ভানু বলে, কি বলছিস কি নিশা? এমনিতেই তো তুই যেহেতু মেয়ে, তোকে আরও বেশি করে সন্দেহ করছে, তারপরে যদি তোর গলা শুনতে পায়, হয়ে গেল। এরপর নিশা বলে, তুই কি এআই এর প্রযুক্তি ভুলে গেছিস? দেখ না আমি কি করি, তুই আমাকে নিয়ে অত ভাবিস না, আমি ঠিক সবটা সামলে নেব। ভানু তখন বলে, সামলে নিতে পারলেই ভালো, তবে আমার মনে হয় তুই অনেক বড় বিপদে পড়ে যাবি, কিন্তু যা করবি সাবধানে করিস। ভানু বারবার করে নিশাকে সাবধান করে দেয়। এর মধ্যেই শোভাদেবী কিছু খাচ্ছে না, কিছুই আর ভালো লাগছে না। তখনই পৃথা বলে, আমি জানি জ্যোতি, তোমার পক্ষেও মেনে নেওয়াটা অসম্ভব, তুমিও নিজেকে সামলাতে পারছো না, কিন্তু কি করবে বলো? আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু দিদিকে বোঝাও না, ওকে একটু খাইয়ে দাও না, তুমি পারবে এখন। এরপরে কি করবে উজি বুঝতে পারছে না। তারপর চলে গেছে ঋষির মায়ের কাছে আর বলে, তুমি যদি এইভাবে না খাওয়া দাওয়া করো তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। ঋষিবাবু ফিরে এসে তো আমাকেই বলবে আমি তোমার খেয়াল রাখিনি। সেটা কি ঠিক হবে মা? তুমি খাবারটা খেয়ে নাও। তখনই শোভাদেবী বলে, কি বললি তুই আমাকে মা বলে ডাকলি? আর একবার ডাক না রে, তোর মুখে মা ডাকটা শুনে খুবই খুশি লাগছে। এরপর উজি আরও একবার ডাকে আর বলে, খাবারটা খেয়ে নাও। অন্যদিকে জ্যোতি আর শোভাদেবীর ভালোবাসা দেখে জ্বলে পড়ে যাচ্ছে নিরূপ। আর নিরু তখন এসে বলে, দেখো ঐশী, আমি জানি, আমি খুব ভালো মতন জানি যে তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার মা সবাইকে ভালোবাসে, কিন্তু এই মেয়েটাকে নিয়ে যে বাড়াবাড়িটা করছে সেটা কিন্তু আমাদের ভালো লাগছে না। এখনও পর্যন্ত এই মেয়েটার ওপর তার পরিবারের ওপর আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু দিদিভাই যদি এই মেয়েটাকে মাথায় তুলতে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? ঐশী তখন বলে, দেখো কাকিমণি, এমনিতেই তো মায়ের শরীরটা ভালো না, মা তো খাচ্ছেও পর্যন্ত না। এখন যদি জ্যোতি মাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিতে পারে তাহলে আমার মনে হয় ঝামেলা করাটা একদমই ঠিক হবে না। তুমি আর এসব নিয়ে ভেবো না, আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই কিডন্যাপার অর্থাৎ নিশা নিজের গলা চেঞ্জ করে ফোন করছে কাকুমণিকে। ফোনটা ধরার আগে শঙ্খ অফিসারকে ফোন করে বলে, কাকুমণির ফোনে আবারও একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, মনে হচ্ছে যে কিডন্যাপারটাই করছে।
কি করব? অফিসার বলে ধরুন ফোনটা। এরপর ফোনটা ধরে কাকুমণি। নিশা তখন ছেলে গলার ভয়েসে কথা বলে, আপনি আপনার টাকাটা কখন নিয়ে আসবেন? দেখুন, ঋষিবাবুকে যদি নিতে হয় তাহলে কিন্তু টাকা লাগবে 10 কোটি। এরপরে কাকুমণি বলে পেয়ে যাবেন, কিন্তু আমার ভাইপোর যেন কোনো ক্ষতি না হয়, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। কি মনে থাকবে তো? তখনই নিশা বলে সে তো ঠিকই, কিন্তু আগে টাকা, তারপর আপনার ভাইপো। এর মধ্যেই শর্ত দিতে চায় কাকুমণি, কিন্তু নিশা তখন বলে কোনো শর্তই আমি মানব না, আমি যেটা বলেছি সেটা কান খুলে শুনে রাখুন, বলে ফোনটা কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে কোথায় আসতে হবে, কত টাকা নিয়ে আসতে হবে সব কিছু বলে দিয়েছে, কোন সময় আসতে হবে। এরপর শঙ্খ অফিসারকে ফোন করে বলে দেখলেন তো, এবার কি করব বলুন। অফিসার বলে ঠিক আছে, আমাদেরকে একটু সময় দিন, আমরা আপনাকে ফোন করে বলে দিচ্ছি কি করতে হবে। তার মধ্যেই 10 কোটি টাকা 2 সুটকেসে গুছিয়ে নিয়েছে দুর্জয়, আর বলে এই যে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ঐশী তখন বলে এই কিডন্যাপাররা কি এই টাকাটাও নিয়ে চলে যাবে? 12 কোটি টাকা নিয়ে গেল আমার, এখন আবার 10 কোটি, কি শুরু হয়েছে আমি তো বুঝতে পারছি না। তখন কাকুমণি বলে দেখ ঐশী, টাকাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কিন্তু ঋষি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ঋষির যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না, সেই জন্যই একটা প্রচেষ্টা আর কি। এরপরে ঐশী বলে কিন্তু যেভাবেই হোক একটা ব্যবস্থা করা তো দরকার, এরকমভাবে তো ওদের লোকটা আমরা বাড়িয়ে দিচ্ছি, তাই না কাকুমণি? কাকুমণি বলে একদমই ঠিক, কিন্তু এখন আমাদেরকে সব কিছু বুঝে শুনে করতে হবে, মাথা গরম করলে চলবে না। অন্যদিকে নিশাকে ফলো রাখছে একজন, কিন্তু কে সেটা এখনো পর্যন্ত বোঝা যায়নি। এর মাঝখানে উজি চুপচাপ বসেছিল, তখনই চলে এসেছিল উজির ননদরা, বিশেষ করে দুর্জয়ের মেয়ে, আর এসে সব জিনিসপত্র নিতে চায়। খেয়া তখন বলে এখন বৌদি মনের অবস্থা তো খারাপ, আর তুই এরকম করছিস। ঐশী এসে বলে শোনো জ্যোতি, তুমি কিন্তু মায়ের খেয়াল রেখো। আর কাকুমণি আর মেশো 10 কোটি টাকা নিয়ে এখন ঋষিকে নিয়ে আসতে যাচ্ছে। তখন আরও বলতে থাকে পুলিশ এত সিকিউরিটির ব্যবস্থা করেছে না, এবার আসল অপরাধী ধরা পড়বে, কোনোভাবেই পার পাবে না। এসব শোনার পর জ্যোতি বলে আমিও যাব, আমাকেও নিয়ে যেতে বলুন না। ঐশী তখন বলে খবরদার না, তুমি বাড়িতেই থাকো, তোমাকে কোথাও যেতে হবে না। মেশো কাকুমণি এরা দুজন যাচ্ছে তো, ঠিক একটা ব্যবস্থা করবে। তার মধ্যেই দুর্জয়ের মেয়ে তখন বলে আমার বাবার মাথায় না খুব বুদ্ধি, দেখো দাদাভাইকে ঠিক রাতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে। তখনই মনে মনে জ্যোতি ভাবে হ্যাঁ, এই বুদ্ধির জন্যই তো আজকে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার বাবা বিনা অপরাধে এই পৃথিবী ছেড়ে চলে গেল। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল উজি, যেভাবেই হোক না কেন দিদিকে বাঁচাতে হবে। এত পুলিশ প্রোটেকশন, এত মানুষের পাহারা, দিদি যদি ধরা পড়ে যায়, কিন্তু নিশা যে ধরা পড়বে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।